এবং সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করেই তারপরে নন্দীগ্রাম বলুন, নেতাই বলুন, সারা পৃথিবীর বুকে কৃষকদের আইন, কৃষকদের আন্দোলন, জমি আন্দোলন নতুন মাটির রাস্তা দেখিয়েছিল। এবং সেই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে আমি আমার জীবনে 26 দিন অনশন সত্যাগ্রহ করেছিলাম। এবং তাই এই জেলার প্রতি আমাদের মমত্ব, আমাদের গভীরতা, আমাদের ভালোবাসা চিরকালই ছিল এবং চিরকালই থাকবে। এই জেলায় গত 4 বছরে আমরা প্রায় 71% লোকের কাছে কোনো না কোনো সরকারি পরিষেবা আমরা পৌঁছে দিতে পেরেছি, যার জন্য আমরা গর্ববোধ করি। আমি আজও বলি, আজও প্রায় 1200 কোটি টাকার মতো প্রজেক্ট, 900 কোটি টাকার উপর হয়েছে উদ্বোধন এবং বাদ বাকি 1000 কোটি টাকার উপর এবং 164 কোটি টাকার আরো 46টি প্রকল্প যেটা শিলান্যাস হয়েছে। আমি আপনাদের আবার বলি, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে, শুধু এখানে নয়, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে প্রায় 1 লক্ষ এবং 1.5 লক্ষ মানুষের কাছে, 1.5 লক্ষের বেশি মানুষের কাছে আমরা কোনো না কোনো সরকারি সুবিধে আজকে পৌঁছে দেব। এটা বড় ব্যাপার, মাথায় রাখবেন। আমি আজকে অভিনন্দন জানাই মনীশ গুপ্ত, পাওয়ার সেক্রেটারি গোপাল, ওয়ার্ল্ড ব্যাংকের থেকে এসছেন মিস্টার সোয়েন এবং আমাদের শান্তনু WPTCL এর, আমার বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সহ সকলকে, যে তারা ব্যান্ডেল, যেটা হুগলির একটা গর্ব, তার যে পঞ্চম ইউনিট 215 মেগাওয়াটের আগামী 25 বছর বিদ্যুৎ দেবে, তার জন্য আজকে উদ্বোধন করে দেওয়া হলো। এটা নয় যে বলা হলো, উদ্বোধন হয়ে গেল। অর্থাৎ হুগলি জেলার উন্নয়নের পালকে আর একটা নতুন পালক সংযোজিত হলো, যা আগামী 25 বছর বাংলার মানুষকে তারা আলোয় আলো দেখা। আমি অভিনন্দন জানাই। এই জেলায় সবার ঘরে আলো আগামী মার্চ মাসের মধ্যে পৌঁছে দেওয়া হবে, মানে আগামী আর্থিক বছরের মধ্যে। এটা আমরা চাই। আগে আপনারা শুনতে কথায় কথায় আমরা বলতাম লোডশেডিং এর সরকার আর নেই দরকার, আর আজকে বলতে হয় তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, লোডশেডিং এর দেখা নাই। কলকাতায়ও নেই, কোথাও নেই, কোথাও কোথাও লো ভোল্টেজের প্রবলেম আছে, সেটাও আমরা ভালো করে করবার জন্য ফেজ বাই ফেজ আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। বাংলা যে পাওয়ার ব্যাংক তৈরি করেছে, মনে রাখবেন, একটা শিল্প তৈরি হতে গেলে সস্তার লেবার, মেধা, শ্রমজীবী মানুষ এবং ল্যান্ড এবং বিদ্যুতের প্রয়োজন আছে, ইনফ্রাস্ট্রাকচার। সেই বিদ্যুৎ কিন্তু আজকে আমাদের ঘরে আমরা ব্যাংক করছি, পাওয়ার ব্যাংক। আগামী 1-1.5 বছরের মধ্যে বাংলার বিদ্যুতের অভাব হবে না, বাংলা অন্য রাজ্যকে বিদ্যুৎ দেবে। তার কারণ এই জায়গায় আমরা নিয়ে গিয়েছি। সুতরাং এটার জন্য কৃতিত্ব আমি নিতে চাই না, আমাদের কেউ নিতে চাই না। আমাদের যখন কোনো কৃতিত্ব হয়, কৃতিত্ব আমরা মানুষকে দিই। কৃতিত্ব মা মাটি মানুষের, বাংলার মাটি, তাদেরই উৎসর্গ করলাম এই কৃতিত্ব। সিঙ্গুরের ডিগ্রি কলেজ বেচা কাজ চালু হয়ে গেছিল অনেকদিন আগে, তাই তো রমনা তোমার কনস্টিটিউয়েন্সি। কিন্তু আজকে 6 কোটি টাকা ব্যয় যে বিল্ডিংটা করে দেওয়া হলো, তারও কিন্তু উদ্বোধন হয়ে গেল। আমরা কি করি, আগে বলতো করবো, শিলান্যাস শ্যাওলান্যাসে পরিণত হতো আর না। আর আমরা এখন প্রোগ্রাম করলে কলেজ বলছি, কলেজে ক্লাস শুরু হচ্ছে আগে, বিল্ডিং তৈরি হচ্ছে পরে। ক্লাস শুরু হয়ে গেছে 2 বছর আগে, বিল্ডিং আজকে উদ্বোধন হয়ে গেল, 6 কোটি টাকা দেওয়া হয়েছে। আজকে 3.5 কোটি টাকা ব্যয় কলকাতায় HIT কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষায়তনের নতুন ভবনের উদ্বোধন করা হলো এবং পরশুরামে ITI তৈরি প্রায় কাজ শেষের মুখে। পান্ডুয়া ও ফুরফুরা শরীফেও ITI এর কাজ চলছে। আরামবাগে পলিটেকনিক কলেজের কাজ চলছে। ব্যান্ডেলে 1 কোটি টাকা ব্যয়ে নির্মিত পশ্চিমবঙ্গ সার্ভে কলেজের ছাত্রী নিবাসের উদ্বোধন আজ করা হলো। আরামবাগে 51 লক্ষ টাকা দিয়ে নেতাজি মহাবিদ্যালয়ে নতুন লাইব্রেরি বিল্ডিং এরও আজকে উদ্বোধন
করা হলো। এর সাথে সাথে আজকে তো মজা, সাধারণ মানুষকে হাসপাতালে গেলে বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছে আমাদের সরকার, যা কোথাও নেই সারা পৃথিবীতে। কোনো বেড ভাড়া নেই, কোনো ওষুধের খরচা নেই। সরকারি হাসপাতালগুলোতে সব বিনা পয়সার চিকিৎসা, এবং আগামী দিন ক্যান্সার থেকে শুরু করে একেবারে ডায়াবেটিক থেকে শুরু করে সমস্তটাই বিনা পয়সায় আপনারা পাবেন। তার কারণ আমাদের সরকার মানুষের সরকার, গরিব মানুষের জন্য কাজ করা এটা আমাদের কাজ। একটা মানুষকে আপনি যদি 5 লাখ টাকা মাইনে চাকরি দেন, সেটাও যেমন কাজে। একটা মানুষ চিকিৎসার অভাবে মরে যাচ্ছে, সে হাসপাতালে চিকিৎসা করতে না পারলে প্রাইভেটে গেলে 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা খরচা। আর সরকারি হাসপাতালে সবচেয়ে ভালো ডাক্তার আজও আছে। সরকারি হাসপাতালে পরিকাঠামো খুব ভালো করে দেওয়া হয়েছে এই 3-4 বছরের মধ্যে। আর সরকারি হাসপাতালে গেলে বিনা পয়সায় চিকিৎসা, এটা মানুষের জীবনে একটা গ্যারেন্টি। মনে রাখবেন, স্বাস্থ্যের গ্যারেন্টি, মানুষের জীবনে স্বাস্থ্যের গ্যারেন্টি আমাদের সরকার করে দিয়েছে। তাছাড়াও আরামবাগের এই জেলায় 18টা হাসপাতাল আছে, 16টা ব্লক হাসপাতাল, মহকুমা হাসপাতাল শ্রীরামপুর, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। বাচ্চাদের জন্য এসএনএসি অলরেডি চালু করে দেওয়া হয়েছে, 18টাতেই চালু হয়ে গেছে। আরামবাগ মহকুমা হাসপাতাল, শ্রীরামপুর মহকুমা হাসপাতাল, মাল্টি সুপার হাসপাতাল তৈরি হচ্ছে। বাংলায় 41টা নতুন করে তৈরি করছে, কলকাতায় যাওয়ার দরকার নেই। আগামী 1 বছরের মধ্যে হয়ে যাবে প্রায় 41টা। জানুয়ারি মাসের মধ্যে 20টা হয়ে যাবে। গতকাল আমি নয়াগ্রাম আর বর্জরা ইতিমধ্যে উদ্বোধন করে দিয়েছি, ছবি দেখেছেন। ওই রকম বড় বড় হাসপাতাল হবে। এখানেও 104 কোটি টাকা দেওয়া হয়েছে শ্রীরামপুর এবং আরামবাগ যে মাল্টি সুপার হসপিটাল হবে তার জন্য। এই জেলায় 6টা ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। ন্যায্য মূল্যের ওষুধের দোকান মানে যারা বাইরে ওষুধ কিনবেন, সবাই তার হাসপাতালে যান না সবসময়। হয়তো জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার ওষুধ লিখে দিল। ন্যায্য মূল্যের ওষুধের দোকান বেসরকারি ভাবে আপনারা কিনতেই পারেন। সেখানেও 48% থেকে 70% পর্যন্ত কনসেশনে ওষুধ পাচ্ছে। আমাদের সরকার ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করে দিয়েছে। যে দামটা দোকানে ছিল 100 টাকা, কোথাও পাচ্ছেন আপনি ওটাকে 70 টাকায়, কোথাও পাচ্ছেন আপনি ওটাকে 40 টাকায়। এটা মাথায় রাখবেন, এই টাকাটা কনসেশন করে দেওয়ার জন্যই মানুষের জন্য ন্যায্য মূল্যের দোকান আমরা তৈরি করেছি। এই জেলাটা কোথায় হয়েছে? হুগলি জেলা সদরে হয়েছে, চন্দননগর মহকুমা হাসপাতালে হয়েছে, আরামবাগ মহকুমা হাসপাতালে হয়েছে, শ্রীরামপুর মহকুমা হাসপাতালে হয়েছে, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে হয়েছে, জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে হয়েছে। এছাড়াও হুগলি জেলা সদর হাসপাতালে ডায়ালিসিস ইউনিট তৈরি হয়েছে, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে। আজকেও আরামবাগ মহকুমা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু করা হলো। কেন জানেন? বাইরে গিয়ে যদি আপনি ডায়ালিসিস করেন 7,000 টাকা একটা ডায়ালিসিসে। কিডনি যাদের হয় বেচারা খুব খারাপ অবস্থা হয়ে যায়, টাকা থাকে না ঠিক ট্রিটমেন্ট করা। আমরা ডায়াগনস্টিক সেন্টারও করে দেবো। ডায়াগনস্টিক সেন্টার আমরা অনেকগুলো করেছি ইতিমধ্যে। মনে রাখবেন, যে ডায়ালিসিস বাইরে করতে গেলে 7,000 টাকা লাগে, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টারে গেলে ওটা 500 টাকায় হয়ে যায়, আর গরিব হলে বিনা পয়সায় হয়ে যায়। কখনো দেখেছেন অ্যাক্সিডেন্টের লোক মরে যেত জেলা হাসপাতালে, সাব ডিভিশন হাসপাতালে, কোনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ছিল না। আমরা ইতিমধ্যে 36টা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করে দিয়েছি। শুধু ইউনিট তৈরি করলে হবে না, জিনিসপত্র লাগে, ডাক্তার লাগে, নার্স লাগে। জামা রেডিমেড কিনতে পাওয়া যায়, ডাক্তার তো রেডিমেড কিনতে পাওয়া যায় না, ট্রেনিং দিয়ে পাস করে তবে জোগাড় করতে হয়। ডাক্তারের অভাব আছে, তার সত্ত্বেও যতটা পারি অ্যাডজাস্ট করে করি। মনে রাখবেন, বর্তমানে জেলা সদর হাসপাতাল এবং আরামবাগ হাসপাতালও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু হয়ে গেছে। আর একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ট্রিটমেন্ট করতে গেলে কত লাগে? বাইরে করলে 16 লাখ 20 লাখ। আর আমাদের নিয়ম হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট জনগণের জন্য, 1 পয়সাও লাগবে না, গরিব মানুষ ট্রিটমেন্ট পায়। এটা সবার জন্য, সবার জন্য। কোনো বেড ভাড়া দেওয়ার প্রয়োজন নেই, কোনো ওষুধ কেনার প্রয়োজন নেই।
ওষুধও ফ্রি, ট্রিটমেন্ট ফ্রি, বেড ভাড়া ফ্রি, স্বাস্থ্য ফ্রি। মানুষের জীবন স্বচ্ছন্দে চলুক, মানুষ জীবনে গ্যারেন্টি নিয়ে এগিয়ে যাক, তার জীবনকে সংরক্ষিত করুক, মানুষ ভালো থাকুক, এটা আমাদের উদ্দেশ্য। হেলথ ফর অল, সবার জন্য স্বাস্থ্য, এটা আমরা করতে পেরেছি। এটা আপনাদের কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতাটা আমায় দেবেন না, কৃতজ্ঞতা এই মানুষকে জানাচ্ছি। আপনারা এই কাজটা আমায় করতে দিয়েছেন বলে করতে পেরেছি, তাই এটা আপনাদের উপর উৎসর্গ করে দিলাম। আজকে তো আরো দুটো 10 শয্যা বিশিষ্ট মলয়পুর, তারাঘাট, রাজদরপুর, রামচন্দ্রপুর প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্রের ভবনের উদ্বোধন আজকে করা হয়। আরো 4টে। মনে রাখবেন, যখন বড় বড় মাল্টি সুপার হয়ে যায়, পাশাপাশি ছোটগুলো যেগুলো হয় সেগুলো প্রাইমারি ট্রিটমেন্ট দেয়। সব ডাক্তার তো সব জায়গায় দেওয়া যায় না। একটা মাল্টি সুপার হাসপাতালে অনেক ডাক্তার দেওয়া হয়, কিন্তু আপনি যদি ছোট্ট জায়গাটায় ডাক্তার দেন, বড় জায়গাটায় না দেন, তাহলে ট্রিটমেন্টই হবে। আজকে একটা অ্যাক্সিডেন্ট হলে আরামবাগে যেতে হতো কলকাতায়, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নেই, ট্রিটমেন্ট নেই। আজকে আপনি তো ঘরের সামনে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট পেয়ে যাচ্ছেন আরামবাগে, আপনি শ্রীরামপুরে, আরো অনেক হবে। ট্রমা কেয়ার ইউনিট তৈরি করা হয়েছে সিঙ্গুরে, হ্যাঁ অলরেডি সমস্ত দেওয়া হয়েছে, করা হয়েছে। এই 4 বছরে আমরা 69 লক্ষ কৃষককে কার্ড দিয়েছি, 3 লক্ষ লোককে জমির পাট্টা দিয়েছি, 176টা কৃষক বাজার তৈরি হচ্ছে। আগে তো কৃষকদের দিকে কেউ তাকিয়েও দেখতো না। ইলেকশন আসলে প্ল্যাকার্ড দিয়ে দাঁড়িয়ে বলেন ন্যায্য মূল্য দিতে হবে। আর যতদিন ক্ষমতায় ছিলেন 34 বছরে সব অন্যায্য হয়ে গিয়েছিল, কাউকে আর একটা পয়সাও কিছু দেননি। কোথায় ছিল এই বিবেক? আজকে চাষি ভাইরা বুকে হাত দিয়ে বলুন, যখন আলুর চাষিরা মাত্র 2 টাকা দাম পেতে, এখন ক টাকা বাঁচা বল? তুই তো আলুর দেশের লোক, চিকুর তারকেশ্বর কত আগে 2 টাকা কেজি বিক্রি করতে হতো, এখন ক টাকা কেজি বিক্রি করে চাষিরা? 6 টাকা, 7 টাকা, কখনো 8-10 টাকাও হয়ে যায়, 11। যাই হোক, এগুলো এক এক সময় ভ্যারি করে। পিক আওয়ার্সের কথা আমি বলছি, অন্যান্য সময়ের কথা বলছি। আগে আপনারা বলুন, আলু বিক্রি হচ্ছে না, আলু নষ্ট হয়ে যাচ্ছে, আমরা টাকা দিয়ে, গাড়ি ভাড়া খরচ দিয়ে সেই আলু বাইরে পাঠিয়েছি, যাতে চাষিদের ওপর কোনো রকম ঝামেলা না হয়। আগে সরকার তো করেনি কোনোদিনও। আজকে বন্যা হয়েছিল, জমি ডুবে গেছিল, ঘর ভেঙে গেছিল, আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আমাদের 1 পয়সাও দেয়নি। আমি শুনেছি চেন্নাইতে বৃষ্টি হয়েছে, অনেক লোক মারা গেছে, আমরা তাদের সুবার্থী, আমরা চাই তারা পাক। আমরা হিংসুটে নই, অন্য রাজ্যে পেলে আমি খুশি হই। চেন্নাইতে বন্যা হয়েছে, দিল্লির বাবুরা 7 দিনে টাকা দিয়ে দিয়েছে, আর আমাদের এখানে বন্যা হয়েছে আজকে 8 মাস হয়ে গেল, 1 পয়সাও আপনারা দেননি। কেন দেননি? বাংলাকে পছন্দ হয় না, না বাংলাকে বঞ্চনা করা হবে? দিল্লি দেয়নি, তা সত্ত্বেও আমরা আমাদের কৃষকদের 1000 কোটি টাকা প্রায় দিচ্ছি, যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে, ধানের জমি নষ্ট হয়ে গেছে, শস্যের জমি নষ্ট হয়ে গেছে, বাড়িঘর থেকে শুরু করে। ইতিমধ্যে আমরা 850 কোটি টাকা খরচা করে দিয়েছি, এখনো পাইনি আমরা, এবং আরো 100 কোটি টাকা এই 7 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। আজকে ন্যায্য মূল্য ধান প্রকিউরমেন্টের জন্য, এটা তো আমরাই করেছি। কৃষক বাজার কেন তৈরি করছি? কৃষকরা সবজি তৈরি করে, বেচারা বিক্রি করার জায়গা পায় না, সবজি পচে যায়। আমরা কৃষক বাজার তৈরি করছি কেন জানেন? কৃষকরা সবজি তৈরি করে নিয়ে আসবে, সেখানে তারা বিক্রি করবে, সেই সবজি বাইরে যাবে, ওখানে গোডাউন তৈরি হবে, কোল্ড স্টোরেজ তৈরি হবে, অর্থাৎ কেনা বেচা হবে। তাই গভর্নমেন্টের পক্ষ থেকে এই 4 বছরও 176টা কিষাণ বাজার তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, 110টা হয়ে গেছে। 100টা পলিটেকনিক কলেজ, ITI হয়ে গেছে, আরো 100টা তৈরি হচ্ছে। স্বাধীনতার পর 66 বছরে 30টা সরকারি কলেজ হয়েছিল, আর আমাদের আমলে 4 বছরে 45টা। মাথায় রাখবেন, বামফ্রন্টের 34 বছরে বাচ্চাদের চিকিৎসার জন্য 6টা SNSU করেছিল, আমরা 55টা করেছি, প্লাস 310টা SNSU তৈরি করেছি। জিজ্ঞেস করুন, কম্পেয়ার করুন। তাও তো ওদের আমলে টাকা ছিল, শেষের দিকে তো সব টাকা ধার করে দিয়ে চলে গেছে। আজকে বলুন তো মা বোনেরা আমার, আমি আমার
জিজ্ঞেস করবো যারা পড়াশোনা করে, যদি বাড়িতে বাবা রোজগার করে 5,000 টাকা, আমি মিনিমাম একটা সংখ্যা দিয়ে বলছি, আর 4,500 কোটি টাকা যদি বাবাকে কেটে নেয় অফিস থেকে, মাত্র 500 টাকা হাতে থাকে, তাহলে বাবা কি তোমাদের পড়াশোনা চালাতে পারবে? জামা কাপড় কিনে দিতে পারবে? খাওয়া দাওয়া দিতে পারবে? ওষুধের দাম দিতে পারবে? বাড়িতে অতিথি আসলে তাদের জন্য আহ্বান জানাতে পারবে? পারবে 500 টাকা? তার যদি সপ্তাহে কেটে নিয়ে যাওয়া হয়, আজকে আমরা বামফ্রন্ট সরকারের আমলে আমাদের ইনকাম ছিল 20,000 কোটি টাকা, আমাদের সরকার বাড়িয়ে করলো 40,000 কোটি টাকা। ট্যাক্স না বাড়িয়ে কাজ করতে জানতে হয়, কিন্তু বামফ্রন্ট করেছে দেনা, ওই 34 বছরে বামফ্রন্ট সরকার। আর আমাদের কাছ থেকে দিল্লি কত কেটে নিয়ে যাচ্ছে জানেন? কেন্দ্রীয় সরকার 28,000 কোটি টাকা। 40,000 কোটি টাকা ইনকাম করছি আমার ট্রেজারি থেকে, অর্থাৎ আমার ভান্ডার থেকে আমাদের টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে 28,000 কোটি টাকা। কেন না? সিপিএম দেনা করে গেছে, ও করবে দেনা, আর পাওনা দিতে হবে আমাদের, আর আমাদের ভবিষ্যৎ তার জন্য সাফার করবে। কেন? 40,000 কোটি টাকা যদি ইনকাম হয়, 28,000 কোটি টাকা যদি কেটে নিয়ে যায় সিপিএম এর দেনা করার জন্য, আর 10,000-12,000 কোটি টাকা সরকারি কর্মচারীদের মাইনে দিতে, পেনশন দিতে চলে যায়, তাহলে বলুন শিক্ষাশ্রী টাকা আসবে কোথা থেকে? যুবশ্রীর টাকা আসবে কোথা থেকে? কন্যাশ্রীর টাকা আসবে কোথা থেকে? সবুজ সাথীর টাকা আসবে কোথা থেকে? গতিধারায় গাড়ি দেওয়ার টাকা আসবে কোথা থেকে? মৎস্যজীবীদের জান দেওয়ার টাকা আসবে কোথা থেকে? টোটো অটো আসবে কোথা থেকে? কৃষক ঋণ দেবো কোথা থেকে? বন্যায় টাকা দেবো কোথা থেকে? খরায় টাকা দেবো কোথা থেকে? রাস্তা তৈরি করবো কোথা থেকে? হাসপাতাল তৈরি করবো কোথা থেকে? স্কুল কলেজ তৈরি করবো কোথা থেকে? আমাদের জায়গায় ওরা যদি আজ হতো না, সবার মাইনেও বন্ধ হয়ে যেত। আজকে একটা টিচার বুকে হাত দিয়ে বলুন তো, আগে আপনাদের জুতো হাফসল হয়ে যেত মাইনে পেতে, এখন 1 তারিখে মাইনে পান কি পান না? পান কি পান না? সমস্ত ব্যাংকের মাধ্যমে করে দেওয়া হয়েছে, অনলাইনে করে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়েও মনে রাখবেন বাংলায় ঢেরে কাজ হচ্ছে, ঢেরে কাজ হচ্ছে, এবং সেটাই আমাদের গর্ব। মনে রাখবেন আপনাদের এই জেলায়, এই যে আমি দেখছিলাম আমার রামকৃষ্ণ মিশন থেকে জয়রামবাটি কামারপুকুরের মহারাজরা এসছে, আমি যখন রেল মিনিস্টার ছিলাম ওই তারকেশ্বর বিষ্ণুপুর ওই রেল লাইন আমার করে দেওয়া, এবং ওই রেল লাইন তো হচ্ছে, হবেও, অনেকটা আমি উদ্বোধন করে দিয়ে চলেও গিয়েছিলাম। তখন জয়রামবাটি কামারপুরকে একটা তীর্থস্থান হিসেবে ঘোষণা করেছিলাম, ডিক্লেয়ার করেছিলাম রেল থেকে। এছাড়াও মনে রাখবেন ডানকুনিতে 2টো রেলের কোম্পানি কে করে দিয়ে গেছিল বললেন? 2টো রেলের কারখানা ডানকুনিতে করে দিয়ে চলে গিয়েছিলাম। ফুলপুরা শরীফ, ডানকুনি, অনেক কাজ করে দিয়ে গেছিলাম। এবার আপনারা আমায় বলুন, সেই জয়রামবাটি কামারপুকুর যখন আমি আসি, তাদের জন্য কিছু করবো না, এটা তো হতে পারে না, সবসময় হতে করতে পারি না। তারকেশ্বর ডেভেলপমেন্টের জন্য আমরা টাকা দিয়েছি, ফুলপুরা শরীফ ডেভেলপমেন্টের জন্য আমরা পোর্ট করে দিয়েছি, 5 কোটি টাকা দিয়েছি। এবং আমি আজও আপনাদের বলি, আমি জয়রামবাটি কামারপুকুরের জন্য আমরা যেটা ঠিক করেছি, মধুবাটি বনগাঁয় বেঙ্গাই রোড, এর জন্য আমরা 59-69 লক্ষ টাকা দিচ্ছি। কামারপুকুর বাজার লিঙ্ক রোড 1.1 crore দেওয়া হচ্ছে। এছাড়া একটা ওয়েলকাম গেট কামারপুকুরে তৈরি করে দেওয়া হচ্ছে। রাস্তা চওড়া করে দেওয়া হচ্ছে, মায়ের মন্দির থেকে শুরু করে জয়রামবাটি, তাতেও 1.5 কোটি টাকা দেওয়া হচ্ছে। জগদম্বা টেম্পল রোড, তাতেও 50 লাখ টাকা দেওয়া হচ্ছে। এবং এই কাজগুলো মনে রাখবেন মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তাছাড়া আরো 2 কোটি টাকা আমি দিচ্ছি, তার কারণ হচ্ছে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, যাতে আপনারা নিজেদের জায়গাটাকে আরো ডেভেলপ করে দিতে পারেন। এটা জয়রামবাটি কামারপুকুর। ফুলপুরা শরীফ অলরেডি 5 কোটি টাকা আমরা দিয়েছি, আমি নেক্সট মাসে আসবো। এবং তাছাড়া ওখানে আমি একটা ফুলপুরা শরীফে একটা তীর্থাবাসও তৈরি করবো। আমি ডিএমকে বলে গেছি সবকিছু রেডি করে রাখবে। ফুলপুরা শরীফে 10 কোটি টাকা দেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে গেছে ডেভেলপমেন্টের জন্য। এবং তাছাড়াও আমি একটা তীর্থাবাস ওখানে তৈরি করলাম, ডিএমকে বলেছি জায়গা রেডি করতে। এবার আপনাদের আমি বলি, রাজা রামমোহন রায়ের বাড়ি কতদিন ধরে পড়ে আছে, কেউ দেখেও না, দেখার লোকও নেই।
আমি সিএসকে এক্ষুনি কথা বলছিলাম চিফ সেক্রেটারি, এবং ওটার জন্য আমি 50 লক্ষ টাকা ঘোষণা করছি। আমি ডিএমকে বলবো কাগজপত্র রেডি করে ইমিডিয়েট আমাদের কাছে পাঠাবো। ডোন্ট ডিলে দ্য প্রসেস। আমি চাই এগুলো হোক। এবং আমি জানি, আমি যখন যাদবপুরের এমপি হয়েছিলাম, আমার খুব মনে পড়ে সেদিনের কথা। প্রফুল্লদা, তাকে আরামবাগের গান্ধী বলা হয়। প্রফুল্লদার বাড়ি আছে এখানে। আপনারা অনেকে বুঝবেন না, মা বলে না আমার, তার সাথে আমার আলাপ হয়েছিল যাদবপুর ইলেকশনে জিতবার পর, মৃত্যুর কিছুদিন আগে। তিনি আমাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। আমি একটু যখন রমজান মাসে একটু রোজা করি, আমি বড়দিনে রোজার প্রোগ্রামেও যাই, আমি গুরুদ্বারাও যাই। কালকে গুরু নানকের জন্মদিন আছে, সেরকম মনে রাখবেন। আমি ছট পুজোতেও যাই, জগদ্ধাত্রী পুজোতেও যাই, কালী পুজোতেও যাই, দুর্গা পুজোও যাই, সবার সব অনুষ্ঠানে যাই। তো আমি একদিন এসেছিলাম আরামবাগে প্রোগ্রাম করতে। সারটা সম্ভবত 87-88 প্রফুল্লদার মৃত্যুর আগে 1990 সালে উনি মারা গিয়েছিলেন। আমার খুব মনে পড়ে, আমাকে যখন মেরেছিল আমি হাসপাতাল থেকে বেরিয়ে ফার্স্ট ওনার ওখানে গিয়েছিলাম। আমি একবার এসেছিলাম আরামবাগে প্রোগ্রাম করতে। সালটা 1988 বা 89 হবে। তখন আমি যাদবপুরে সবে এমপি হয়েছি। প্রফুল্লদা আমাকে একটা হাতে লিখে চিঠি পাঠিয়েছিলেন সেই মিটিংয়ে। আকবর এসে আমার চিঠিটা হাতে দিয়েছিল। তাতে লিখেছিল, মমতা, আজকে আমি শুনেছি তোমার মঙ্গলচণ্ডী আছে, জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার, তুমি কিছু খাওনি। তোমার জন্য আমি আলু ভেজে রেখে দেবো, শশা কেটে রেখে দেবো, তুমি যাবার সময় আমার বাড়িতে মুড়ি খেয়ে যাবে। আমি ফেরার সময় প্রফুল্লদার বাড়ি গেলাম। প্রফুল্লদার বাড়ি থেকে আমি মুড়ি, শশা, আলু ভাজা নিয়ে টোঙায় করে তারপরে ফিরে গিয়েছিলাম। কাজে এগুলো ঘটনা নয়, এগুলো ইতিহাস। এই সমস্ত অনেক ঘটনা যা মানুষকে চিরকাল মনে করে দেয়। এবং আমারও ইচ্ছা আছে প্রফুল্লদার জন্য কিছু করার। আমি এটা ভাববো, যদি প্রফুল্লদার জন্য এখানে নতুন করে একটা ভালো কিছু করা যায়, সেটা আমি ভেবে বলবো। আমি না ভেবে বলবো না, বাট আমি নিশ্চয়ই কিছু করবো। আমি এখনো আপনাদের বলি, মিশন বাংলা প্রোগ্রামে নদিয়া ফার্স্ট, তারপরে যে 3টে জেলা আছে তার মধ্যে হুগলি, বীরভূম আছে। ভারতবর্ষের 4টে জেলা, তার মধ্যে 3টে জেলাই বাংলা। এটা গর্ব। স্বচ্ছ ভারত প্রচার করছেন একজন, আর কাজ করে দেখাচ্ছেন আর একজন। এখন তো আবার স্বচ্ছ ভারত পরিষ্কারের নামে শেষ করে দিয়েছে, 40% শেষ, এই 2% শেষ করে দিয়েছে। 50 পয়সা শেষ করেছে স্বচ্ছ ভারতের উপরে। হ্যাঁ, সে টাকাটা সেন্ট্রাল নিয়ে চলে যাবে, কাজকর্ম আমি আরো নিয়ে যাবে। আর 2%, হ্যাঁ, আর আগে ছিল 80-20 স্বচ্ছ ভারতে। এই কদিন আগে আবার 60-40 করে দিয়েছে, অর্থাৎ নিজের টাকাটা আবার কমিয়ে দিয়েছে। দিল্লির কাজকর্ম শুনুন, বিন্দু ব্লকের কারখানা চলছে। আইসিডিএস এর মেয়েরা আছেন কেউ? জানেন আপনারা এই প্রজেক্টটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের। দিল্লি টাকা দিলে দিল্লির টাকা দেয় না, আমাদের থেকে যে টাকাটা তুলে নিয়ে দেয় রাজ্য থেকে, তার একটা ভাগ দেয়। আগে দিত 90 ভাগ আইসিডিএস এ, 10% দিতে হতো রাজ্যকে। এখন বলছে আমি আর দেবো না, অর্থাৎ আইসিডিএসটা তুলে দাও। 90% যদি বন্ধ হয়ে যায় তার মানেটা কি? আইসিডিএসটা তুলে দাও। আমরা বলেছি আমরা তুলবো না, এই মেয়েরা আমার কাজ করে, এদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এরা অনেক গরিব মানুষের কাজ করে, বিশ্বাস করুন আমাদের করতে হচ্ছে। সেন্ট্রাল টাকা দিচ্ছে না, 10%, 90% আমরা দিচ্ছি। তার কারণও বলে দিয়েছে দেবে না। এসএসকে, সর্বশিক্ষা মিশন টাকা বন্ধ, এরকম অনেক টাকা বন্ধ করে দিয়েছে। আশার মেয়েরা চাকরি করতো, আগে 800 টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দিত, হঠাৎ একদিন বললো আর দেবো না, অর্থাৎ আশার মেয়েরা বেকার। তখন আমরা আমাদের টাকা নেই, পয়সা নেই, তা সত্ত্বেও রাজ্য সরকার থেকে ওদের 1500 টাকা করে 2 মাসে একটা ফিক্সড, এবং আমরা নানা রকম হেলথে কাজ করাই, যাতে ওরা 5-6 হাজার 7 হাজার টাকা ইনকাম করতে পারে। আগামী দিনে আরো করবো ওদের জন্য। এইভাবে করি, কিভাবে আমরা করছি, টাকা নেই, পয়সা নেই, কেটে নিয়ে যাচ্ছে। আমার যদি 28,000 কোটি টাকা কেটে না নিয়ে যেত, আমার একটা কন্যাশ্রী প্রজেক্টে আমার 1000 থেকে 1500 কোটি টাকা খরচা হয়। যদি আমার এই 28,000 কোটি টাকা থাকতো, তাহলে আমি আরো কত প্রজেক্ট করতে পারতাম, আরো কত হেল্প করতে পারতাম। আজকে কন্যাশ্রী প্রজেক্টে 27 লক্ষ মেয়েরা আমাদের মেম্বার, তাদের আমরা স্কলারশিপ দিই। যখন 18 বছর বয়স হয়
তখন তাদের আমি 25,000 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে আমরা দিচ্ছি। আমরা শিক্ষাশ্রী প্রজেক্ট করেছি, 5, 6, 7, 8, 9, 10 স্কলারশিপ পাচ্ছে তপশিলি আদিবাসী ছেলে মেয়েরা, সংখ্যালঘু ছেলে মেয়েরা 84 লক্ষ স্কলারশিপ দিয়েছি আমরা। জেনে রাখবেন, আগে তো আপনাদের বাজেট ছিল এই দপ্তরে, সংখ্যালঘুদের বাজেট ছিল 400 কোটি টাকা, খরচা হতো না। আর আমাদের সরকার আসার পরে বাজেট হয়েছে 2,500 কোটি টাকার মতো, অর্থাৎ 5 গুণ বাড়িয়ে দিয়েছি। 17% রিজার্ভেশন করে দিয়েছি ওবিসিদের জন্য, তার মধ্যে 97% মুসলিম ঢুকে গেছেন। আপনাদের রিজার্ভেশন পাচ্ছেন চাকরিতে এবং আপনারা সমস্ত শিক্ষায় রিজার্ভেশন পাচ্ছেন। এবং সাধারণ ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয়, তাদের সিট কাটেনি, আলাদা করে তৈরি করা হয়েছে এক্সট্রা সিট। এইভাবে করা হয়েছে। ট্রাইবেলদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। আপনারা কি জানেন এই জেলায় কত রাস্তার কাজ হয়েছে? কত বড় একটা জেলা। আর একটা প্রজেক্ট আমরা করছি আগামী দিন, জেনে রাখুন, যেটা আপনাদের আর একটা নতুন চোখ হয়ে যাবে, উন্নয়নের চোখ। সেই রাস্তাটা হচ্ছে মেছগ্রাম থেকে শুরু হবে আর মোর গ্রামে পর্যন্ত যাবে, অর্থাৎ NH-34 এর একটা প্যারালাল রাস্তা আমরা করে দিচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে। এই রাস্তাটা মেছগ্রাম, দাসপুর, ঘাটাল হয়ে আরামবাগ, জয়রামবাটি, কামারপুর হয়ে বর্ধমান হয়ে একদম মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গলে গিয়ে মিলবে। এইটার জন্য অলরেডি জমি নেওয়া শুরু হয়েছে এবং 3,200 কোটি টাকার প্রজেক্ট হুগলি জেলার জন্য করা হয়েছে। এবং মনে রাখবেন, এই জেলায় প্রচুর রাস্তা তৈরি করা হয়েছে, আনন্দধারার প্রচুর কাজ হয়েছে, দ্বারকেশ্বর নদীর ওপরে কল্যাণীর সাথে 1300 কোটি টাকার একটা ব্রিজ তৈরি হচ্ছে হুগলি জেলায়। এছাড়াও মনে রাখবেন, হুগলি জেলা পরিষদ দ্বারকেশ্বর নদীর ওপর পুণ্যহিত সেতু আজকে উদ্বোধন হয়ে গেছে 30 কোটি টাকা ব্যয়। এছাড়াও এতে 25 কিলোমিটার কমে যাবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, হুগলি জেলার 10 লক্ষ মানুষ উপকৃত হবে। এছাড়াও মনে রাখবেন, এই জেলায় অনেকগুলো সেতু তৈরি করা হচ্ছে, আরো অনেক কাজ হচ্ছে। এখানে ট্রান্সপোর্ট ওয়ার্কারদের জন্য আমরা সামাজিক পরিকল্পনা করেছি। এছাড়াও এখানে 17 কোটি টাকা ব্যয় করে দারবাসিনী সানিহাটি রাস্তা, পোলবাগকে সোয়ারা রাস্তা, বাদপুর ইছাপাচারা রাস্তা, জনাই বাক্সা ইসলামপুর রাস্তা প্রশস্তকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। 32 কোটি 38 লক্ষ টাকা ব্যয়ে রাজ্য সড়কের উন্নয়ন হয়েছে। 66 কোটি টাকা ব্যয়ে জিটি রোডের এবং 17 কোটি টাকা ব্যয়ে বৈদ্যবাটি, তারকেশ্বর, চাপাডাঙ্গা রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। আজকে কামারকুণ্ডু উড়ালপুরের জন্য 32 কোটি টাকার একটা প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এছাড়াও পথের সাথী কামারপুকুর লিংক রোডে 4 কোটি টাকা ব্যয় সম্পন্ন হয়েছে, আজকে উদ্বোধন হয়েছে। এছাড়াও 20টি প্রায় পানীয় জল প্রকল্প নেওয়া হয়েছে, আরো 22 কোটি টাকা ব্যয়ে আরো প্রকল্প আজকে নেওয়া হয়েছে। এছাড়াও ধুমাই কংক্রিট ব্রিজ, বলাগড় ব্লকে গোপালপুর মৌজায় কুন্তী নদীর উপর কংক্রিট ব্রিজ কাজ সম্পূর্ণ হয়েছে। এছাড়াও তারকেশ্বর ব্লকে লক্ষ্মীপুরে গঙ্গা ভাঙনের কাজও আজকে নেওয়া হয়েছে। আর বলাগড়ে সবুজ দ্বীপ তৈরি করা হচ্ছে। ইকো ট্যুরিজম মডেল সবুজ দ্বীপ, কলকাতায় একটা ইকো ট্যুরিজম পার্ক আমি করেছি, আপনারা দেখেছেন কি সুন্দর হয়েছে। এখানেও এছাড়া চন্দননগর, হংসেশ্বরী মন্দির, বাঁশবেড়িয়ায় গাজী জাফর খান দরগা সংস্কারের কাজ ইতিমধ্যে প্রথম দফা সম্পন্ন হয়েছে। জাঙ্গিপাড়া ব্লকে বিভিন্ন জেলায় অনেক কাজ অলরেডি করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন, 4টে বড় বড় 5,000 টন জিনিস রাখবার জন্য গোডাউন ঘরও তৈরি করা হয়েছে। অর্থাৎ এত প্রজেক্ট তৈরি হয়েছে এবং এত তৈরি হচ্ছে যে এগুলো বলতে গেলে আস্তে আস্তে এগুলো বলতে গেলে আমার দিন শেষ হয়ে যাবে। ইমামবাড়া সংস্কারের কাজও হাতে নেওয়া হয়েছে। এছাড়াও মনে রাখবেন, এখানে যারা লোকপ্রসাদ শিল্পী তাদের কাজও করা হয়েছে। মা বোনের আমার একটু বসুন 2 মিনিট, যারা 2 মিনিট বসুন, এক্ষুনি হয়ে যাবে। আমি এখনো মনে করি যারা জিনিসপত্র নিতে এসেছেন সব পাবেন, সমস্ত ক্যাম্প থেকে দিয়ে দেবে, আমি চলে যাওয়ার পরে চিন্তা করবেন না, সব রেডি আছে।
আমি আপনাদের আবার বলি, এটা ঠিক অনেক কষ্ট করে সময়টা ঘরের কাজ সেরে সবাইকে আসতে হয়। আমি আপনাদের আবার বলি, যাদের যা পরিষেবা আজকে দেওয়া হবে সবই দেওয়া হচ্ছে, কিন্তু প্রবলেমটা কি জানেন? আমরা কাজ করি কিন্তু মানুষ সেটা জানতে পারে না অনেক সময়। কারণ আজকে নেতিবাচক প্রচারটা বেশি প্রচার করা হয়, আর উন্নয়নের কথা যাতে মানুষের কাছে পৌঁছতে না পারে সেই জন্য রাজনৈতিক আন্দোলনের নামে কখনো কখনো টেলিভিশন ভিত্তিক, কাগজ ভিত্তিক আন্দোলন করে মানুষের দৃষ্টিটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়া হয়। তাই কোন জেলায় কি কাজ হচ্ছে সেই কাজগুলো জানবার জন্যই আমি মনে করি যে আপনাদের জানানো উচিত। এটা যেমন কালীপুর স্পোর্টস কমপ্লেক্স, এখানেও তো কাজ হচ্ছে, এখানে আর কিছু নতুন করে প্রয়োজন নেই তো। সকল কালীপুর স্পোর্টস কমপ্লেক্স অপরূপা, এখানে নতুন করে কিছু করার তো দরকার নেই। স্পোর্টস কমপ্লেক্সের কাজ হচ্ছে, ভালো করে হোক, এটা আমি চাই। আমি তাই আপনাদের কাছে বলবো, মনে রাখবেন একটা সরকার, সেই সরকারই আসল সরকার যে সরকার রাজনীতির স্বার্থ চেয়েও মানুষের স্বার্থটা ভালো করে উপলব্ধি করে এবং ভালো করে দেখে। আমি আপনাদের আবার বলি, আমার কাছে মানুষের স্বার্থটাই সবচেয়ে বড় স্বার্থ। এটা ওদের কোনো দোষ নেই। আমার ওদের কোনো লিডার আছে যে বলেছে না জিনিসপত্রগুলো দেওয়া হবে সেই জন্য একটু পরে বলুন যেতে। হ্যাঁ, আমি আপনাদের আবার বলি, আমি জেলায় জেলায় অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করে গেছি আগে। আজকে আমি কেন এসেছি? মানুষের কাছে 1,75,000 মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। এবং সবুজ সাথী এটা আমার স্বপ্ন, আমার সবুজের স্বপ্ন, আমার ছোটদের স্বপ্ন। আমি চাই 9, 10, 11, 12 যারা 40 লক্ষ ছাত্রছাত্রী আছে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, শিডিউল কাস্ট, ট্রাইব, মাইনরিটিস, ওবিসি, জেনারেল কাস্ট, সব ছেলেমেয়েরা একটা করে সাইকেল পাবে তার পড়াশোনার জন্য। এটা গভর্নমেন্ট বিনা পয়সায় দেবে। অত সাইকেল একসাথে পাওয়া যায় না, যতটা পাচ্ছি দিয়ে দিচ্ছি, অর্ডার দেওয়া আছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে আমরা 25 লক্ষ দিয়ে দেব এবং আরো 15 লক্ষ করতে আগামী সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বাদ বাকি 15 লক্ষ দিয়ে দেওয়া হবে। চিন্তা করবেন না, সবাই সাইকেল পাবে যারা 9, 10, 11, 12 পড়বে। সাইকেলের মধ্যে দেখবেন একটা লোগো আঁকা আছে, সবুজ সাথী। ওই লোগোটা আমার তৈরি করা। আমি ওটা কেন তৈরি করেছি তার কারণ হচ্ছে বিশ্ব বাংলার লোগো যেমন আমার তৈরি করা, সবুজ সাথী আমার তৈরি করা, যুবশ্রী আমার তৈরি করা, কন্যাশ্রী আমার তৈরি করা। কেন জানেন? এক একটা স্বপ্ন নিয়ে জন্মায় এক একটা মানুষ। ওই যে সাইকেলটা চালাচ্ছেন, যে স্টিয়ারিংটা ধরছেন, রাস্তা দিয়ে চলছে, রাস্তায় পথ চলতে চলতেই আপনি ছোট থেকে বড় হবেন। এই পথে চলতে চলতে একটু একটু পথে রাস্তা করতে করতে আপনি পৌঁছে যাবেন বিশ্বের দ্বারে, সারা পৃথিবীর দ্বারে। এই সবুজ সাথী আপনাকে সারা বিশ্বে 1 নম্বরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করবে। আপনারা ভালো করে পড়াশোনা করুন, পড়াশোনার জন্য চিন্তা করতে হবে না। উচ্চ শিক্ষা থেকে শুরু করে আজকে তপশিলি ছেলে মেয়েরা জানেন আপনারা, আদিবাসী ছেলে মেয়েরা সংখ্যালঘু 20 লক্ষ টাকা পর্যন্ত গভর্নমেন্ট লোন দেয় যারা উচ্চ শিক্ষা পর্যন্ত করে। আজকে ছেলে মেয়েদের নানা রকম ভাবে সাহায্য করছি আমরা। আপনারা পড়াশোনা চালিয়ে যান। এমনকি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এই বছর থেকে আমরা ঠিক করেছি কোনো টেস্ট পেপার বই পয়সা দিয়ে কিনবেন না, সরকার বিনা পয়সায় আপনাকে বই দেবে। কারণ আমরা মনে করি অনেক পরিবার আছে যারা একটা টেস্ট পেপার কেনার ক্ষমতা নেই। অনেকের একটা ক্ষমতা আছে, তা সত্ত্বেও সরকার দিচ্ছে মানে সরকার আশীর্বাদ করছে, শুভেচ্ছা দিচ্ছে, দোয়া দিচ্ছে, এগিয়ে যান। আমার ছোট ছোট ভাই বোনরা না এগোলে আগামী দিন বাংলাকে কে দেখবে? আর বাংলা না এগোলে ভারতবর্ষের হালকে ধরবে, আর ভারতবর্ষের হাল না ধরলে সারা পৃথিবীকে জয় করবে কারা? এরাই আমার ছাত্র,
যৌবন। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিয়ে, মাকে প্রণাম করে, মার শুভেচ্ছা নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে, আল্লাহর দোয়া নিয়ে তারা পথ পেরোবে। এবং পথ পেরোতে পেরোতে একদিকে যেমন রবীন্দ্রনাথ বলবে, নজরুল বলবে, গান্ধীজি বলবে, আম্বেদকর বলবে, ভগৎ সিং বলবে, নানক বলবে, মৌলানা বলবে, ইকবাল বলবে, এবং অন্যদিকে তারা এগিয়ে গিয়ে বলবে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে এক সকল দেশের সেরা, সেটি স্বপ্ন দিয়ে তৈরি, সেটি স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আচ্ছা বলতে পারেন রামকৃষ্ণ পরমহংসদেব জন্মেছিল কোথায়? সবুজ সাথীরা বলবে কোথায়? জেলাটা জিজ্ঞেস করছি, জেলা কোন জেলা? থ্যাংক ইউ, হুগলি জেলা। মায়ের বাড়ি কোথায়? এখানে ইয়েস, গয়রাপাটি, কামারপুকুর। স্বামী বিবেকানন্দ আমাদের চেতনা। রামকৃষ্ণ পরমহংসদেব তো মাটির মানুষ ছিলেন, আধখানা কাপড় পরতেন, কিন্তু কি বলতেন জানেন? ওরে মা তো মা, মাকে কেউ মা বলে, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, তফাৎ এইটুকু। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলতেন? ওরে জলকে কেউ জল বলে, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, তফাৎ তো এইটুকু। মা বোনের আমার পিঠে পিঠে তৈরি করে, পুলি পিঠে, কেউ ক্ষীরের পুর দেন, কেউ সুজির পুর দেন, কেউ নারকেলের পুর দেন, তো আপনারা যেভাবে দেবেন। অর্থাৎ মা কিন্তু মা। ডাকার মধ্যে কাউকে আমরা আম্মা বলি, কাউকে মা বলি, কাউকে আম্মি বলি, কাউকে মাম্মি বলি, কাউকে মাদার বলি। মা কিন্তু মা, এটা ইউনিভার্সাল ওয়ার্ড। মনে রাখবেন, এর জন্ম বাংলার মাটিতে, এ কথা বলে গিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। যে দেশে রামকৃষ্ণ জন্মায়, যে মাটিতে বিবেকানন্দ জন্মায়, যে মাটিতে সারদা মা জন্মায়, যে মাটি রবীন্দ্রনাথের জন্মস্থান, যে মাটি নজরুলের ভালোবাসার জায়গা, যে মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগানের জায়গা, রাধা রামমোহন রায়ের মাটি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাটি, দ্বিজেন্দ্রলাল রায়ের মাটি, ক্ষুদিরাম প্রফুল্ল চাকির মাটি, মাতঙ্গিনীর মাটি, বিরসা মুন্ডার মাটি। আরে সে মাটি তো সোনার চেয়ে খাঁটি। এই মাটিকে কখনো জব্দ করা যায় না, এই মাটিকে স্তব্ধ করা যায় না। এই মাটিকে ভালোবেসে গ্রহণ করতে হয়। এই মাটি ভালোবাসলে এই মাটি অনেক কিছু দেয়, আর প্রত্যাখ্যান করলে এ মাটি গর্জে ওঠে এবং গর্জে উঠে বলে আমাদের তোমরা দাবাতে পারবে না, আমাদের তোমরা থামাতে পারবে না। থেমে যাওয়ার নাম জীবন নয়, এগিয়ে চলার নাম জীবন। এটাই আমার সবুজ সাথী। তাই আগামী দিন আমি চাই ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে সেই ছেলে মেয়েরা জন্মা। বাংলার ঘর ঘরে মা বোনেরা জয় তিলক পরিয়ে দিক আমাদের ছেলে মেয়েদের। বাবা মাকে ভালোবাসবে যেমন ছেলে মেয়েরা, বাবা মাকে আদর করবে, তাদের আশীর্বাদ দোয়া নেবে, সব ধর্মকে ভালোবেসে, সবাইকে ভালোবেসে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠা করবে, উন্নয়ন করবে, প্রগতি করবে, এগিয়ে যাবে, থামবে না। জীবনের চলার পথে অনেক এগোতে হবে, অনেক অনেক অনেক। এগিয়ে বাংলা, এগিয়ে ছাত্র, এগিয়ে যৌবন, এগিয়ে মদন, এগিয়ে শ্রমিক কৃষক। এগিয়ে যাওয়ার নামে জীবন। আর আমাদের স্লোগান একটাই, এগিয়ে চলুন, এগিয়ে ভাবুন, এগিয়ে গড়ুন। আর যারা মিথ্যে কথা বলে গন্ডগোল করার চেষ্টা করে, অশান্তি করার চেষ্টা করে, আগুন লাগানোর চেষ্টা করে, তাদের বলি লড়তে পারলে লড়ুন, করতে পারলে করুন, পারেননি তো লবণাঙ্কা ছিন্ন করছি বড্ড বাজে বেশি। লড়তে পারলে লড়ুন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারলে করুন, উন্নয়ন করতে পারলে করুন, পারেননি গড়তে পারলে করুন। যারা 34 বছর কিছু পারেননি, আপনাদের বিদায়ের পালা। আর যারা করছে তাদের করতে দিন, বাংলাকে এগোতে দিন, বাংলাকে থামতে দেব না আমরা। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের সাথে। আমি এটুকু বলে আপনাদের সকলকে মহরম, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, রাস উৎসব থেকে শুরু করে সমস্ত উৎসবের পরে দীপাবলি, ছট পুজো, সমস্ত কিছু পরে দেখা হচ্ছে। আপনাদের বলি
সকলে ভালো থাকবেন। কার্তিক পুজো, সকলে ভালো থাকবেন। অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক